হাই এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমরা কথা বলবো গণিতের 5টি বিষয় নিয়ে, যেগুলো সচরাচর ভুল করে ফেলি, ভাবি যে ঠিক করছি অথচ ভুল হয়ে যায়। যারা অঙ্কে বিশেষ করে দুর্বল তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং 5 নম্বরেরটা তো আমি খুবই ভালো জিনিস বলতে চলেছি, তো সঙ্গে থাকো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও যদি ভিডিও ভালো লাগে। আর আগামীতে আমি যে সমস্ত ভিডিওগুলো করব সবই অঙ্ক বিষয়ে নয়, কিছু বিজ্ঞান বিষয়ও আসবে। তো অঙ্কের যে সমস্ত সাধারণ বিষয়, সাধারণ বেসিক থেকে নিয়ে একদম অ্যাডভান্স লেভেলে পর্যন্ত আমি অঙ্কগুলো বোঝাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে নোটিফিকেশন অল করে দিয়ে পাশে থাকার চেষ্টা করো। তো চলো, প্রথমে আমরা জানবো পূর্ণ সংখ্যার সঙ্গে ভগ্নাংশ গুণ। এখন ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ হচ্ছে সাধারণত দুটি অংশ থাকে, একটি থাকে লব এবং একটি হর। একটি থাকে লব, একটি হর, এটাকে আমরা বলি ভগ্নাংশ। এবং পূর্ণ সংখ্যা সঙ্গে থাকলো। এখন এই বিষয়টা আমরা একটু জানি, এটা প্রথমে থাক কিংবা পরে গুণ থাক, কোনো সমস্যা নেই। তো আমরা লিখলাম একটা 2/5 লিখলাম, সঙ্গে 3 লিখলাম। এখন অনেকে করে কি, যে 3-এর সঙ্গে 5-এর গুণ করে দেয়, মানে হরের সঙ্গে লবের গুণ করে দেয়। তো এটা কখনোই হবে না, কখনোই হবে না। যদি শুধু পূর্ণ সংখ্যা থাকে তাহলে সবসময় লব গুণিত পূর্ণ সংখ্যা হবে, লব গুণিত পূর্ণ সংখ্যা হবে, আর নিচে হর থেকে যাবে। তাহলে এখানে আমাদের লব কত ছিল বলো? আমাদের এখানে লব ছিল 2, পূর্ণ সংখ্যাটা কত? 3। তাহলে 2 গুণিত 3/5, তাহলে 3 দুগুণে 6/5। তুমি আরও উদাহরণ নাও, সামনে যদি এরকম নাও, যে প্রথমে এরকম গুণ করছি আমরা, যে 7 গুণিত 8/5। তাহলে আমরা কী করবো? এই 7-এর সঙ্গে 8-এর গুণ হবে, এই পূর্ণ সংখ্যার সঙ্গে লবের গুণ হবে। 7 গুণিত 8/5, তো 27 56/5। এবার একটা বিষয় বলি, যে এই অঙ্ক করতে গিয়ে অনেক সময় কী হয়, যে এটা কাটাকাটির ব্যাপার থাকে। ধরো আমি এরকম নিলাম 7 গুণিত তোমার নিলাম হচ্ছে 7/18/21, এরকম একটা নিলাম 7 গুণিত। তাহলে আমরা এটার সঙ্গে এটা সরাসরি গুণ হয়ে যাওয়ার কথা, অবশ্যই গুণ হবে, কিন্তু আমরা যদি কাটাকাটি হয় তাহলে আমরা কাটাকাটি করবো, ঠিক আছে? তো কীভাবে করবো? 3 6 18, কার সঙ্গে কাটছি? সবসময় যেটাতে ভাগ হচ্ছে তার সঙ্গে কাটাকাটি হবে। লব এবং হরে কাটাকাটি হবে, লব এবং হরে কাটাকাটি হবে। এখানে 7 ওপরে থাকলে ওইটা কোথায় আছে? এটা লবে অ্যাকচুয়ালি আছে, কারণ লবের সঙ্গে এটার সঙ্গে লবের গুণ হবে, তাহলে এটা তো আলটিমেটলি লবে চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কী লিখতে পারি? 7 গুণিত 18, 7 গুণিত 18/21, ঠিক আছে? তাহলে এখন দেখো আমি 3 দিয়ে কাটছি, 3 6 18, 3 7 21, এই 7 1 7, এখানেও 1 এখানেও 1, তাহলে 6-এর সঙ্গে 1 গুণ করলে 6, আর নিচে 1 থাকাও যা, 1 দিয়ে ভাগ করাও যা, না করাও তা, ঠিক আছে? তো এই কমন আমরা সাধারণত ভুল করে থাকি। তাহলে আমরা কী শিখলাম, যে যদি এরকম থাকে তাহলে পূর্ণ সংখ্যার সঙ্গে লবের গুণ হবে, পূর্ণ সংখ্যার সঙ্গে লবের গুণ হবে, আর হর দিয়ে সবসময় ভাগ হবে, ঠিক আছে? আবার আর একটা জিনিস হয়, যে ধরো নিচে উপরে 18 আছে, এই 18 আছে, আমরা কাটাকাটি করে অনেকে শূন্য করে দিই, এই কাটলাম শূন্য করে দিই। আমি তোমাদের একটা কথা বলি, কখনো দুটো শূন্য নয় এরকম কোনো সংখ্যা, 2 বা দুটি শূন্য নয় এরকম দুটি শূন্য নয় এরকম সংখ্যা ভাগ কখনোই শূন্য হবে না। ধরো শূন্য না এরকম সংখ্যা, ধরো 15 নিলাম, এই 15 নিলাম, 15কে 15 দিয়ে কাটলে কত হবে? 1 হবে। 15কে 15 দিয়ে ভাগ করলে কত? 1 হয়, কখনোই শূন্য হবে না, নট ইকুয়াল টু 0। আমরা এরকম তো সাধারণত দেখতে পাচ্ছি, এখানে ঠিক আছে। ধরো আমি এরকম নিলাম 3 গুণিত 5/15, তো কী করি? 3 5 15, 5-কে 5 না করে করেছি 0। তো কখনোই দুটো শূন্য না এরকম কোনো সংখ্যার ভাগ কখনোই শূন্য হবে না, ঠিক আছে? আচ্ছা, পরের বিষয়ে আসছি। দুটি ভগ্নাংশ যদি হয়, দুটি ভগ্নাংশের গুণ আমরা করব। ধরো আমি এটা করলাম 3/5, দুটি ভগ্নাংশ গুণ, আর এটা ধরো 7/8। একটু আগে যেটা বললাম সেটাও
সেটাই, এই লবের সঙ্গে লবের গুণ হবে, হরের সঙ্গে হরের গুণ হবে। এ কোনাকুনি কখনোই গুণ হবে না। কেউ যদি এরকম করো যে 3 গুণিত 8 আর 5 গুণিত 7, এটা কখনোই হবে না। 3-এর সঙ্গে 8-এর কখনোই গুণ হবে না। এই লব যেহেতু 3-এ আছে তাই লবের সঙ্গে গুণ হবে। তাহলে এই ভগ্নাংশটাতে 3 হচ্ছে লব আর এই ভগ্নাংশটা 7 লব। তাহলে 3 গুণিত হবে কত? 7। আর এখানে হর কত? 5 এই ভগ্নাংশ, আর এই হর কত? 8। তাহলে 5 গুণিত 8 হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা সমান চিহ্ন করে দেবো। তাহলে 3 7 21 বাই 5 8 40। কখনোই কোনাকুনি গুণ হবে না দুটো ভগ্নাংশের ক্ষেত্রে। লবের সঙ্গে লবের গুণ হবে, হরের সঙ্গে হরের গুণ হবে। ঠিক আছে, আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমরা আসছি যে অনুপাত সংখ্যা লেখার সময় কেমন করি। অনুপাত লেখার সময় দেখবে যে ধরো 3:5 লিখলাম। যে কোনো অনুপাতকে যখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, আমি ধরো এবার একটা প্রশ্ন করলাম যে তোমার জামার দাম হচ্ছে 210 টাকা, আর তোমার বন্ধুর জামার দাম মনে করো 540 টাকা। যে বলল যে তোমাদের জামা দুটির অনুপাত কত, দামের অনুপাত কত। ঠিক আছে, তাহলে আমরা ধরো অনুপাত করছি। তো আমরা কী করি, লঘিষ্ঠ আকার প্রকাশ করার সময় যে দুটোকে এমন সংখ্যাতে ভাগ করতে হয় যেটা তার গসাগু হয়। কি এই দুটো সংখ্যাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আমরা সেই সংখ্যা দিয়ে এটাকেও এবং এটাকেও ভাগ করব, যেটা হবে এই দুটোর গসাগু। যদি দেখো আমি গসাগু বের করি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, 540 তো কত হয় তোমার হচ্ছে 420 0 2 1। তারপরে ধরো আবার ভাগ করতে হয়, আমরা জানি 210 কত পাচ্ছি বলো, 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে হচ্ছে 2 দিয়ে যাচ্ছে না, 1 দিয়ে যাচ্ছে, 120। এটা কত পাচ্ছি বলো, 0 1 থেকে 11 থেকে তোমার 9 90 হয়ে যাচ্ছে, 120। তাহলে আবার 1 দিয়ে দাও, তাহলে 90 বিয়োগ করো, কত পাচ্ছি 30। 30কে আবার 90কে যাবে, তাহলে 3 30 90। তাহলে পাচ্ছি কত বলো তো, 30 দিয়ে। তাহলে এমন একটা একে ভাঙতে যায়, তাহলে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত পাচ্ছি বলো, 10কে 30 দিয়ে ভাগ করো, 3 7 21। তাহলে পাচ্ছি কত বলো, পেয়ে যাচ্ছি 7। হলো, এটাকে ভাগ করো, 540কে কত দিয়ে ভাগ করছি, 30 দিয়ে ভাগ করছি। তাহলে 30 দিয়ে ভাগ করো, 3 18 54। তাহলে পেয়ে যাচ্ছে 18। দেখো পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, তো যখন দুটি অনুপাতকে যখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে যাই, তখন আমরা কি করব, এটা যে গসাগু, যে দুটো সংখ্যা দুটি যে গসাগু সেটা দিয়ে ভাগ করতে হবে। এর জন্য দেখবে যখন আমরা অঙ্ক করি, যখন স্যারেরা বলেন, দেখবেন ধরো 3:5 আছে, তখন স্যারেরা বলে যে অনুপাত যখনই তুমি ভাঙতে যাচ্ছ, সংখ্যা আকারে লিখতে যাচ্ছ, তখন দেখবে এই কথাটা বলে যে মনে করি, হ্যাঁ, যে এটা ধরো জামার দাম এরম অনুপাত হচ্ছে 3:5। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী বলবে যে রাহুলের জামার দাম কত, 3x টাকা, 3x টাকা। আবার ধরো রাহুলের বন্ধু ধরো মনে করো রাজুর জামার দাম তাহলে 5x টাকা। এইখানে দেখো যখনই আমরা অনুপাতকে তুলে দিই, তখন এমন একটা সংখ্যা নিই যে দুটোর মধ্যে বর্তমান, দেখো এখানে x এখানে আছে, এখানে x আছে, তাহলে এই দুটো দিয়ে তুমি গসাগু করতে যাও, 3x, 5x গসাগু করো তো কত হয়, x কমন এসছে, তাহলে 3x দিয়ে দুটো দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 3 আর 5, দেখো এটা গসাগু হয়ে যায়। তাহলে এমন সংখ্যা অনুপাত আকারে যখন আমরা অনুপাত থেকে যখন সাধারণ জিনিসে আসি, তখন এমন সংখ্যা দিয়ে ভাগ করব যেটা হচ্ছে সেই সংখ্যা দুটির গসাগু। বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসো পূর্ণবর্গ সংখ্যা আকারে যেটা প্রকাশ, পূর্ণবর্গ আকারে সংখ্যাকে কোনো একটা প্রকাশ। দেখবি যখন আমরা a + b তার স্কোয়ারের ফর্মুলা করি, a + b তার স্কোয়ার, এটা ফর্মুলা আমরা কি বলি, a² + 2ab + b²। আমরা এটা সবাই জানি।
দেখো এবার একটা কথা বলি, তোমরা যখন আমরা এভাবে যখন মুখস্থি করি তখন আমরা এটা মনে করে মুখস্থি করবো যে এটা প্রথম রাশি, প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। এটা কি প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ এবং দ্বিতীয় পদ এই দুটো যোগফলের যদি তুমি বর্গ করো, এ একটা প্রথম একটা পদ, এটা একটা পদ, এই দুটো পদে তুমি যদি বর্গ করো তাহলে কি দাঁড়াবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এবার দেখো এখন যখনই আমাদের এরকম চলে আসে, ধরো মনে করো 2x প্লাস 3y তার স্কোয়ার দিলাম, তখন আমরা কি করি, অনেকে এটা করি যে 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y তার স্কোয়ার। এটা খুবই ভুল, সাধারণত আমরা করে দিই, অনেকে করে দেয়, আমি অনেক ছাত্র দেখেছি এটা করে দেয়। দেখো আমি এই জন্য বলি যে এটা তুমি মনে করবে প্রথম পদ আর এটা দ্বিতীয় পদ। তাহলে আমরা একটু আগে শিখলাম প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ তার স্কোয়ার। তাহলে এখানে বলো প্রথম পদটা কত, 2x, তাহলে 2x তার দুটোর স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ তার স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে বলো, 2 এর স্কোয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12 xy প্লাস 3 এর স্কোয়ার 9 y স্কোয়ার। দেখো একটা জিনিস আমি তোমাদের এখানে ক্লিয়ার করে দিই, 2x স্কোয়ার ইজ নট ইকুয়াল টু 2x স্কোয়ার। 2x স্কোয়ার ইজ নট ইকুয়াল টু 2x তার স্কোয়ার। 2x স্কোয়ার মানে বোঝায় যে x স্কোয়ার একটা পদ, ঠিক আছে, যার সহগ হচ্ছে 2। x স্কোয়ার একটা পদ যার সহগ হচ্ছে 2, মানে x স্কোয়ারের দ্বিগুণ, x স্কোয়ারের দ্বিগুণ। আর এটা মানে কি বোঝায়, 2x তার স্কোয়ার মানে বোঝায় যে 2x একটা পদ যার যা হচ্ছে বর্গ, যেটা হচ্ছে বর্গ, 2x তার বর্গ। এটা মানে কি বোঝায়, 2x তার বর্গ। তো আশা করছি আগামীতে এরকম টাইপসের যত ভুল প্রশ্ন আসে তাহলে তোমরা ভুল করবে না, এভাবে কখনোই লিখবে না। ঠিক আছে, ধরো এরকম অনেক সময় দেয় যে একটা সমীকরণ দিয়ে দিল, যে তোমাদেরকে বললো যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। অনেক সময় দেয় যে ধরো এরকম দিয়ে দিল যে 2p, ধরো আমি দিচ্ছি 9p স্কোয়ার প্লাস q স্কোয়ার 6pq, এরকম দিল। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি তোমাদের বলি যে এরকম একটা আমি দিল, ধরো একটা এরকম একটা সমীকরণ, একটা পদের যোগফল দিলাম, 3টি পদের যোগফল দিলাম, যে বললাম যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। 3টে পদ দিলাম যাদেরকে বললাম যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। পূর্ণ বর্গাকারে প্রকাশ বলতে বোঝায় টু দ্য ওয়াল স্কোয়ার, ওয়াল স্কোয়ার, ওয়াল স্কোয়ার বোঝায়। পূর্ণ বর্গাকারে মনে হচ্ছে ওয়াল স্কোয়ার, যতগুলো আছে সেগুলোকে একটা ফর্মে নিয়ে এসে তাকে স্কোয়ার আকারে লেখা, বর্গ আকারে লেখা। স্কোয়ার মানেই হচ্ছে বর্গ, স্কোয়ার মানেই বর্গ। এখন দেখো এই অঙ্ক যখন করতে যাব তখন আমরা প্রথমে এটার দিকে লক্ষ্য রাখবো। এটা দেখো এখানে পি আছে, এখানে কিউ আছে, কিউ আছে এখানে, পি আছে এখানে, তার মানে পি কিউ এর মধ্যে রিলেশন। এখন দেখো যখন এটা আসবে, দেখো 9p স্কোয়ার, তা 9p স্কোয়ারকে কি 3p তার স্কোয়ার লেখা যায়? অনেকে এটা কি করে বলো তো, 3p তার স্কোয়ার লিখে দেয়, অনেকে এটা 3p স্কোয়ার লেখা যায়, হুইচ ইজ রং। এটা কখনোই লেখা যাবে না। 9p স্কোয়ারকে লিখবো 3p তার স্কোয়ার প্লাস, ফর্মুলা মনে রাখার চেষ্টা করবো, তাই স্কোয়ার টার্মটা আগে লিখে নেবে। আগে এই স্কোয়ার টার্মটা লিখলে তারপরে এই স্কোয়ার টার্মটা লিখলে, অ্যাকচুয়ালি এখানে প্লাস দেওয়াটা ঠিক নয়, এখানে স্কোয়ারটা লিখলে এখানে কিউ স্কোয়ারটা লিখলে, ঠিক আছে। এখানে প্লাস থাকলে প্লাস দেবে, মাইনাস থাকলে মাইনাস দেবে, যেহেতু প্লাস আছে প্লাস বসাও। এবার তুমি কি করে ফর্মুলা ফেলার জন্য 2 ইন্টু প্রথম পদ 3p ইন্টু দ্বিতীয় পদ কিউ। তাহলে দেখো প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতেই পারি প্রথম পদ 3p, স্কোয়ারকে বাদ দিয়ে দেবে, স্কোয়ার ভাববে না, প্রথম পদ 3p, পদ যত 3p, স্কোয়ার তো আলাদা বিষয়, পদ যত 3p, তাহলে দ্বিতীয় পদটা কত প্লাস কিউ
তাহলে তার স্কোয়ার। দেখো দুটোর স্কোয়ার আকারে প্রকাশ করতে পারলাম, তাহলে এটা কি হলো পূর্ণ বর্গাকার, এটাকে বলা হয় পূর্ণ বর্গাকারে প্রকাশ। আচ্ছা, এবার লাস্ট যে বিষয়টা আমাদের অনেকেরই ভুল হয়, আমি দেখেছি অনেককেই ভুল করতে, যে ধরো কোনো এক জায়গা থেকে মাইনাস কমন নেওয়ার বিষয় বা মাইনাস গুণ, মাইনাস দিয়ে গুণ করা কিংবা মাইনাস কমন নেওয়া। ধরো মধ্য সহগ বিশ্লেষণ করতে গিয়ে এরকম ধরো অঙ্ক আছে, এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 9x মাইনাস 90, এরকম ধরো একটা সমীকরণ আছে, দিয়ে বললো যে মধ্য সহগ বিশ্লেষণ করো কিংবা ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আমি মধ্য সহগ বিশ্লেষণের একটা ভিডিও বানিয়েছি, ওটা তোমরা দেখে নেবে। তো মধ্য সহগ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা জানি এটার সঙ্গে এর যে সহগ আছে এক তার গুণ হয়, তাহলে 90 এখানে কিছু না, মানে এক আছে সহগ, তাহলে 90কে 90, তো 90কে এমন করে ভাঙবো যে গুণফল হবে 90, আর এটা যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ করে পাবো 9, তো 6 × 90 হয় আমরা জানি। তাহলে দেখো 6 × 90 হচ্ছে গুণ করলে, আর 15 থেকে 6 বাদ দিলে কত হয় 9, পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখি, চিহ্ন থাক, এখানে কি হবে বলো, 15 - 6, আমাকে 9 দরকার, বাইরে আমি x লিখলাম, -90 = 0। এবার দেখো এক্স স্কোয়ার, এই জায়গাটা ভালো করে বুঝো, এখানে কিছু না মানে গেছে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 15, এই এক্স যেটাকে গুণ হয়েছে, এক্স এটাকে দুটোকে গুণ আছে, 15 সঙ্গে এক্স গুণ আছে, এক্সের সঙ্গে 6-এর সঙ্গে এক্স গুণ আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 15, চিহ্নের গুণ হলো সংখ্যা হয়ে গেল, এই এক্সটা বসে গেল গুণ হয়ে, মাইনাসে মাইনাসে প্লাস 6 বসলো, এই এক্সটা চলে আসলো গুণ আকারে, -90 = 0। এবার দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স, কারণ এক্স ইন্টু এক্স আছে, তাহলে এক্স ইন্টু এক্স থাকলে পারে কোনো একটা জিনিস কমন নেওয়া মানে হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ করা, এটাকে এটা দিয়ে ভাগ করা। এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স স্কোয়ারকে কী লিখতে পারি বলো, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করা, এক্স স্কোয়ারকে কী লিখতে পারি, এক্স ইন্টু এক্স, আমরা কী লিখতে পারি, এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স, তাহলে এক্স কেটে দাও, কোথায় হচ্ছে এক্স হলো, মাইনাস চিহ্ন আছে বসাও, 15 এক্স কমন নিচ্ছ মানে কি ওইটাকে ভাগ করছো কত দিয়ে, যেটা দিয়ে কমন নিচ্ছ সেটা দিয়ে ভাগ করছো, তাহলে এক্স কেটে গেলো, কত হলো 15, তাহলে এটা কত হচ্ছে 15 হয়ে গেল। মধ্য সহগ বিশ্লেষণের একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে যদি x - 15 পেয়েছো, তো এখানে x - 15 পাবো, এটা যদি টার্গেট থাকে। দেখো এখানে মাইনাস আছে, তাহলে তুমি দেখো এখানে তোমাকে প্লাসই নিতে হবে, কেন আমি তোমাকে বলি, যদি ধরো মাইনাস কমন নিতে 6x, মনে করো প্লাস 6x আছে, -90 আছে, তুমি এখান থেকে মাইনাস কমন নিচ্ছ। আমরা জানি মাইনাস কমন নেওয়া মানে কি, মাইনাস কমন নেওয়া মানে যে চিহ্ন আছে তাকে বিপরীত চিহ্ন করে দেওয়া। মাইনাস কমন নেওয়া মাইনাস দিয়ে ভাগ করা, মানে এটা মানে মাইনাস দিয়ে ভাগ করা বোঝাই। যেমন ধরো আমি এরকম বলি +6x, এটাকে আমরা কি লিখতে পারি বলো, -6 × -x, ঠিক আছে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, 6 × x মানে 6x। আমি কত কমন নিচ্ছি বলো, -6 কমন নিচ্ছি, -6 কমন নিচ্ছি, কারণ এখানেও 6 আছে, এখানে 6 × 90 আছে, ঠিক আছে, ভালো করে বুঝো কথাটা। তাহলে -6 কমন নিচ্ছি, তাহলে -6 দিয়ে ভাগ করে দিই, দেখো কত থাকছে, -x থাকছে। কোথা থেকে মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে তার বিপরীত চিহ্ন হয়ে যায়, সহজ করে মনে করতে গেলে, তাহলে +6x আছে হয়ে যাবে মাইনাস, যখন -6 নিয়েছে তাহলে কত হবে, -x থেকে যাবে, আর এটা মাইনাসটা কত হয়ে যাবে প্লাস, 6 × 90, তাহলে তোমার দরকার ছিল x - 15, তুমি পেয়ে গেল কত, -x + 15, তাহলে এটা আমরা কমন নিতে পারছি না পরের স্টেপের ক্ষেত্রে, সেই জন্য আমরা এটা কত নেব, +6 কমন নিলাম। আমি আবারও বলছি, প্লাস কোনো কিছু কমন নেওয়া মানে কি, ভাগ করে দেওয়া, এটাকে যেহেতু এখান থেকে তুমি 6 কমন নিয়েছো, তাহলে 6 দিয়ে ভাগ করো, 6x / 6, 6 কেটে গেল, x হয়ে গেল। আচ্ছা, এই জায়গাটা বোঝো, প্লাস নিয়েছো,
তো তুমি চিহ্নের ক্ষেত্রে করো, এটা মাইনাস আছে, -90 আছে, ভালো করে বুঝো কত আছে, -90 আছে। -90 মানে বলতে পারি আমি, দেখো -6 গুণিত +15, তাহলে প্লাসে মাইনাসে -6 15 90, তাহলে -90 পাচ্ছি। তুমি +6 দিয়ে ভাগ করছো, তাহলে তুমি এটাকে +6 করে দাও, এটাকে -15 করে দাও, কারণ আমি যেহেতু কাটাকাটি করতে চাইছি। তাহলে +6 করে দিলাম, +6 কেটে গেল, তাহলে থাকছে কত বলো, -15। তাহলে এখানে কত পাচ্ছি বলো, x - 15, এখানে দুটো থেকে x - 15 কমন পাচ্ছি, এখানে x - 15 আছে, তাহলে x - 15 দিয়ে এটাকে ভাগ করলে কী থাকবে, শুধুমাত্র x থাকবে, আর x - 15 দিয়ে এটাকে ভাগ করলে কত, শুধুমাত্র 6 থাকবে, কিন্তু চিহ্ন কি আছে, প্লাস। তাহলে এটাই হচ্ছে উত্তর। দেখো আমি এটা বোঝাতে চাইলাম যে তুমি কোনো একটা সিস্টেমকে মাইনাস দিয়ে গুণ যদি করো, কোনো একটা সিস্টেমকে যদি মাইনাস দিয়ে গুণ করো বা ভাগ করো, তোমার যে সিস্টেমে যেটা আছে পুরোটাকে বিপরীত চিহ্ন করে দেবে, ঠিক আছে। মনে করো আমি একটা বন্ধনী দিয়ে এখানে +7x -8y -9z, তোমার ইচ্ছে গেলো যে মাইনাস কমন নেবে, কী গেলো ইচ্ছে গেলো মাইনাস কমন নেবে, তাহলে তুমি এখানে মাইনাস কমন নাও। মাইনাস কমন নিলে আমি একটু একে বললাম যে সিস্টেমে আছে, যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন করে দেবে, তাহলে এটা কত -7x হয়ে যাবে, প্লাস -8y ছিল, এটা +8y হয়ে যাবে, এটা -9z ছিল, এটা +9z হয়ে যাবে, এইরকম। আবার তুমি তো গুণ করে দাও, তো গুণ করো, মাইনাসে মাইনাসে +7x, মাইনাসে প্লাসে -8y, মাইনাস প্লাসে -9z। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা সবাই এই চ্যানেলের সঙ্গে থাকো, আমি আগামীতে আরও ইন্টারেস্টিং অঙ্ক নিয়ে আসবো, এবং মানে মাধ্যমিক বলো কিংবা যে বিভিন্ন পরীক্ষা, যে কম্পিটিটিভ পরীক্ষা বলো, সমস্ত পরীক্ষার জন্য যে সমস্ত অঙ্কগুলো খুবই নেসেসারি বা খুবই দরকারি, সেই অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব, যাতে করে তোমাদের মাধ্যমিক করতে গিয়েও কোনো রকম সমস্যা না পড়তে পারে, তোমরা সমস্ত অঙ্ক সলভ করে আসতে পারে। এরকম সাধারণ জিনিস যেগুলো নিচু ক্লাসে আছে অথচ তাদের ব্যবহার হয় উঁচু ক্লাসে গিয়ে, তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করছি। আজকেও ওগুলো চেষ্টা করেছি, ওটা কভার করার চেষ্টা করেছি, আগামী ভিডিওতে আমি ওগুলোই ওরকমই কিছু কভার করার চেষ্টা করব। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।